আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু শুধুমাত্র নবম শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছে, আজকে হিসাব বিজ্ঞানের যে অধ্যায়টি আমি আলোচনা করব সেটি হলো দুইটি অধ্যায়ের সমষ্টি। একটি দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায়, যেখানে আমাকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে, এবং পঞ্চম অধ্যায় হিসাব অর্থাৎ কোনটি ব্যয়, কোনটি সম্পদ, কোনটি আয়, কোনটি দায় এবং মালিকানা সত্ত্ব, এই হিসাবটা আমাকে বের করতে হবে। এই দুইটি অধ্যায় আজকে আমরা সম্মিলিতভাবে আলোচনা করব। তাহলে আমাদের ডেবিট ক্রেডিট বের করা আমাদের শেখা হবে। আমরা হিসাবের শ্রেণী বিভাগটাও সহজে বের করতে পারবো এবং এটার সাথে কারণটা কিন্তু আমরা বের করতে পারবো। আলোচনার পূর্বে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিন্তু সূত্র সেটা সম্পর্কে জানতে হবে, যেটা আমাদের পূর্বের যে ভিডিও সেই ভিডিওতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল। যেমন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে ব্যয় এবং সম্পদ এটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট দিকে যাবে, এবং ব্যয় এবং সম্পদ যদি হ্রাস পায় তাহলে সেটা ক্রেডিট দিকে যাবে। অপরদিকে আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট দিকে যাবে, এবং যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ক্রেডিট দিকে যাবে। আমি বিকল্প আরেকটি সূত্র এখানে আলোচনা করেছিলাম। যদি কোনো কিছু আমরা ক্রয় করি অথবা কোনো খাতের মাধ্যমে যদি আমরা প্রদান করি, তাহলে সেই ক্রয়কৃত খাতটি এবং যে খাতের মাধ্যমে প্রদান করা হলো সেই প্রদানকৃত খাতটি আমাদেরকে ডেবিট দিকে নিতে হবে। অপরদিকে আমরা যদি কোনো কিছু বিক্রয় করি বা কোনো খাতের মাধ্যমে যদি আমরা অর্থ পাই, বা এই বিক্রয় এবং যে খাতের মাধ্যমে মূলত অর্থটি পাওয়া যাবে সেটা আমাদেরকে ক্রেডিট দিকে নিতে হবে। এই দুইটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে সহজেই সেটা আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারবো, এবং পরবর্তী পর্যায়ে আয় কোনটা, ব্যয় কোনটা, সম্পদ সেটা সহজেই আমরা নির্বাচন করতে পারবো। তাহলে একটু বোর্ডের দিকে খেয়াল করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু লেনদেন দেয়া আছে। 2019 সালের মার্চ মাসে জনাব মাসুদের সংগঠিত লেনদেন সমূহ নিম্নরূপ। মার্চ মাসের 1 তারিখে বলা আছে নগদে পণ্য ক্রয় 50,000 টাকা। মার্চ 4 তারিখে বলা আছে কর্মচারী বেতন প্রদান 5,000 টাকা। 9 তারিখ বলা আছে ভাড়া প্রদান 3,000 টাকা। 11 তারিখ বলা আছে নগদে পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা। 18 তারিখে উপভাড়া প্রাপ্তি 6,000 টাকা, এবং 25 তারিখে কমিশন পাওয়া গেল এখানে 1,000 টাকা। করণীয় কি, মানে কি কাজটি করতে হবে? করণীয় হলো লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট হিসাবে শ্রেণী বিভাগ ও কারণ আমাকে নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, এই সবগুলো কাজ আমরা একসাথে করব, কারণ যখন আমরা সৃজনশীল সমাধান করব তখন কিন্তু সবগুলো কাজ আমাদেরকে কখনোই একসাথে করতে হবে না। কারণ কোনো কোনো সমাধানে আমাকে শুধুমাত্র ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে, কখনো কখনো হিসাবের শ্রেণী বিভাগ বলবে, কখনো কখনো কারণটা আমাকে বের করতে বলতে পারে। অথবা এমন হতে পারে ডেবিট ক্রেডিট এবং হিসাবের শ্রেণী বিভাগ আমাকে বের করতে বললো, তখন আমাকে কিন্তু কারণ দেখানোর কোনো প্রয়োজন নাই। অথবা ডেবিট ক্রেডিট ও কারণটা আমাকে বের করতে বললো, তখন হিসাবের শ্রেণী বিভাগ দেখানোর প্রয়োজন নাই। অথবা কোনো কোনো প্রশ্ন এমন হতে পারে যে শুধুমাত্র হিসাবের শ্রেণী বিভাগ এবং কারণ আমাকে দেখাতে বলেছে, তখন ডেবিট ক্রেডিট দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা এই সবগুলো কাজ এখানে একসাথে করব। মার্চ মাসের 1 তারিখ এখানে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি একটাকে বললাম যে কোনো কিছু যদি ক্রয় করি তাহলে সেটা আমাকে ডেবিট দিকে নিতে হবে। এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। কোনটা ব্যয় কোনটা সম্পদ সেটা পরের বিষয়, আগে ডেবিট ক্রেডিটটা আমাকে সঠিকভাবে বের করতে হবে। তো কোনো কিছু ক্রয় করলে যদি ডেবিট হয়, তো এখানে পণ্য ক্রয় করা হয়েছে, তো পণ্য ক্রয় করলে আমাকে ক্রয়টাকে ডেবিট করতে হবে। ক্রয় হিসাব এখানে ডেবিট, কারণ ক্রয় করলে সেটা ডেবিট দিকে যাবে, এবং এই পণ্য ক্রয় করতে যে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গিয়েছে, তাই না? আমরা যখন কোনো পণ্য ক্রয় করতে যাব, তো প্রতিষ্ঠান থেকে আমাকে নগদ টাকা তাকে প্রদান করতে হবে। তো ক্রয় ডেবিট হয়েছে এবং নগদ টাকা কমে যাওয়ার কারণে আমাকে নগদান হিসাবকে এখানে ক্রেডিট করতে হবে।
তো ক্রয় হিসাব এবং ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট করার কারণে এখন আমাদের দেখতে হবে হিসাবের শ্রেণী বিভাগে কোনটা ব্যয় এবং কোনটা সম্পদ। এখানে বৃদ্ধি এবং হ্রাস সেটা পরের বিষয়, ক্রয়টা কিন্তু নিঃসন্দেহে ব্যয়, কারণ এই পণ্য ক্রয় আমাকে বারবার করতে হবে। পণ্য ক্রয় কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সে যে পণ্যের ব্যবসা করে সে কিন্তু কখনো একবার পণ্য ক্রয় করে সেটা কিন্তু আজীবন বিক্রি করতে পারে না। প্রতি মাসে, প্রতি সপ্তাহে বা কিছুদিন পর পর তাকে পণ্য ক্রয় করতে হবে, যার ফলে এই ক্রয়টাকে আমাকে ব্যয় ধরতে হবে। তো এখানে হিসাবের শ্রেণী বিভাগের ঘরে দেখতে পাচ্ছ ক্রয়টা হলো ব্যয় এবং নগদ টাকা সম্পদ, কারণ নগদ টাকা ব্যবহার করে কিন্তু পণ্যটি এখানে ক্রয় করা হয়েছে। এখন ক্রয় যদি ব্যয় হয়, ব্যয়টাকে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? অবশ্যই, যেহেতু ব্যয়টা ডেবিট দিকে আছে, আমরা জানতে পারলাম ক্রয়টার ব্যয়, ব্যয়টা ডেবিট দিকে আছে। ব্যয় যখন ডেবিট দিকে থাকবে তখন কখনোই কিন্তু ব্যয়টা হ্রাস পায় না। আমাকে সূত্র বলে ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, যেহেতু ব্যয়টা ডেবিট দিকে আছে সুতরাং অবশ্যই ব্যয়টা কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। আর ঠিক তদ্রূপ কোনো ব্যয় বা সম্পদ যখন ক্রেডিট দিকে থাকে তখন সেটা নিশ্চিতভাবে হ্রাস পাবে বা কমে যাবে। যেহেতু নগদ টাকা সম্পদ এবং সেটা ক্রেডিট দিকে আছে, সুতরাং ক্রেডিট দিকে সম্পদ কখনো বৃদ্ধি পায় না, ক্রেডিট দিকে সম্পদ সবসময় হ্রাস পায়, যার ফলে কারণের ঘরে আমাকে লিখতে হবে শুধু হ্রাস। 4 তারিখে বলা আছে কর্মচারীদের বেতন প্রদান। তাহলে কোনো খাতের মাধ্যমে যখন প্রদান করব সেই খাতটাকে আমাকে ডেবিট থেকে নিতে হবে। শুধু ক্রয় করলে ডেবিট থেকে না, কোনো খাতের মাধ্যমে প্রদান করলে সেটা আমাকে ডেবিট, ওই খাতটাকে ডেবিট থেকে নিতে হবে। এখানে কি প্রদান করা হলো? বেতন প্রদান করা হলো, তাহলে বেতনটা ডেবিট দিকে যাবে। এবং বেতনটা যেহেতু প্রদান করা হলো যার ফলে বেতনটা ডেবিট, আর নগদ হিসাব ক্রেডিট। বেতনটা কিন্তু নগদে কিন্তু প্রদান করা হয়, যার ফলে বেতন প্রদান করতে যে প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পেয়েছে। বেতনটাকে যদি আমরা হিসাবের শ্রেণী বিভাগ ধরি তাহলে ব্যয়। বেতনটা যদিও প্রতিদিন প্রদান করা হয় না, কিন্তু প্রতি মাসে যারা কর্মকর্তা কর্মচারী থাকে তাদেরকে প্রতি মাসে বেতনটা দিতে হবে। এটা বারবার প্রদান করতে হবে বিধায় এটা ব্যয়। আর নগদ টাকা কিন্তু সম্পদ। এখন ব্যয় যেহেতু ডেবিট দিকে আছে, নিশ্চিতভাবে ব্যয়টা বৃদ্ধি পাবে, যার ফলে দেখো যেটা কারণে ঘর ছিল সেখানে ব্যয়টা বৃদ্ধি দেখানো হয়েছে। আর নগদ টাকা মানে সম্পদ, সম্পদ যেহেতু ক্রেডিট দিকে আছে অবশ্যই সেই সম্পদটা এখানে হ্রাস পাবে। সম্পদ ক্রেডিট দিকে কখনো বৃদ্ধি পাওয়া যায় না, ক্রেডিট দিকে থাকা মানে সেই সম্পত্তি এখানে হ্রাস পাবে। পরবর্তী লেনদেন ভাড়া প্রদান। ভাড়াটাও কিন্তু প্রতি মাসে আমাকে প্রদান করতে হবে। যে অফিস বা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করা হয় প্রতি মাসের শেষে আমাকে ভাড়াটা প্রদান করতে হয়। তো কোনো খাতের মাধ্যমে যখন অর্থ প্রদান করা হয় বা কোনো খাতের মাধ্যমে যখন প্রদান করা হয় সেই খাতটাকে ডেবিট থেকে নিতে হবে। যেহেতু ভাড়া দেওয়া হলো এর জন্য ভাড়া আমার ডেবিট দিকে যাবে, এবং ভাড়া দিতে গেলে আমাকে অবশ্যই নগদ টাকা সেটা প্রদান করতে হবে, যার ফলে প্রতিষ্ঠান থেকে আমার নগদ টাকা এখানে কমে যাবে। ভাড়াটা ব্যয়, কারণ প্রতি মাসে দেওয়ার কারণে। আর নগদ টাকা কিন্তু আমার এখানে সম্পদ। যেহেতু ভাড়া ব্যয় ডেবিট দিকে আছে অবশ্যই ব্যয়টা বৃদ্ধি পাবে, সুতরাং কারণে ঘরে বৃদ্ধি। আর নগদ টাকা যেহেতু সম্পদ ক্রেডিট দিকে আছে সুতরাং এখানে সম্পদ হ্রাস পাচ্ছে। 11 তারিখে নগদে পণ্য বিক্রয়। এবার বিক্রয়ের কথা বলা আছে, অর্থাৎ এইবার হবে
কোনো কিছু বিক্রয় করলে বা কোনো খাতের মাধ্যমে অর্থ পাওয়া গেলে সেটা আমাদের ক্রেডিট দিকে দেখাতে হবে। বিক্রয় যেহেতু এখানে পণ্য বিক্রি করা আছে, পণ্য ক্রয় করলে ডেবিট, তাহলে পণ্য বিক্রি করলে অবশ্যই সেটা ক্রেডিট দিকে যাবে। এখন বিক্রয় সেটা ক্রেডিট দিকে গেলে তাহলে ডেবিট দিকে আমার কি আসবে? নগদ টাকা আসবে, কারণ প্রতিষ্ঠান নগদে কিন্তু পণ্য বিক্রি করে থাকে। তাহলে এখানে নগদানকে ডেবিট করতে হবে, কারণ এইবার প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন করছে, আর বিক্রয় কিন্তু সবসময় সেটা ক্রেডিট দিকে যাবে। তো আমরা নগদান ডেবিট করলাম, নগদান কিন্তু সম্পদ, আর সম্পদ যখন ডেবিট দিকে থাকবে তখন কিন্তু হ্রাস পাবে না, অবশ্যই সম্পদ সেটা বৃদ্ধি পাবে। এবং এই জন্য সম্পদ বৃদ্ধি। আর বিক্রয় কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু আয়, ক্রয় যদি ব্যয় হয়, বিক্রয় কিন্তু আয়। প্রতিষ্ঠান পণ্য ক্রয় করবে এবং সেই পণ্য তারা কিন্তু বিক্রি করবে, এই বিক্রয়ের মাধ্যমে তারা কিন্তু মুনাফা অর্জন করে থাকে। তো বিক্রয় যেহেতু আয় এবং আয়টা ক্রেডিট দিকে আছে, তো আয় যখন ক্রেডিট দিকে থাকবে, আয় হ্রাস পেলে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, এবং আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কিন্তু ক্রেডিট। সুতরাং আয়টা ক্রেডিট দিকে থাকার কারণে এখানে আয়টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। উপভাড়া, ভাড়া এবং উপভাড়ার মধ্যে একটা পার্থক্য আছে। ভাড়া যদি প্রদান করা হয় তাহলে সেটা ব্যয় হবে, আর ভাড়া পাওয়া গেলে কিন্তু সেটা আয় হবে। হিসাব বিজ্ঞানে 4টা লেনদেন আছে, আয় এবং ব্যয় উভয় দিকে যেতে পারে। ভাড়া, কমিশন, বাট্টা এবং সুদ, এটা প্রদান করলে আয় এবং পাওয়া গেলে প্রদান করলে ব্যয় হবে, এবং পাওয়া গেলে সেটাকে আয় ধরতে হবে। উপভাড়া সবসময় কিন্তু আয়। উপভাড়া হলো যে আমি একজনের কাছ থেকে ভাড়া নিলাম, আমি নিজে ভাড়া নিলাম, আমি নিজে ভাড়াটি এখানে, কিন্তু আমি ভাড়া নেওয়ার পর আমি এবার আরেকটি পক্ষকে ভাড়া প্রদান করলাম, এবং সেখান থেকে যখন আমি ভাড়াটা আদায় করব, এইটাকে বলা হয় উপভাড়া। তো উপভাড়া সবসময় কিন্তু পাওয়া যায়, উপভাড়া কিন্তু কখনোই ব্যয় ধরা যাবে না। তা কোনো খাতের মাধ্যমে যখন অর্থ পাওয়া যাবে সেটা ক্রেডিট দিকে যাবে, যেহেতু উপভাড়া পাওয়া গেছে, উপভাড়া এখানে ক্রেডিট দিকে যাবে, তাহলে ডেবিট দিকে আসবে নগদান, অর্থাৎ নগদ টাকায় কিন্তু এই উপভাড়ার টাকাটি পাওয়া গেছে। সুতরাং নগদান ডেবিট এবং উপভাড়া হিসাবে এখানে ক্রেডিট। হ্যাঁ, নগদ টাকা সম্পদ এবং সেটা ডেবিট দিকে থাকার কারণে বৃদ্ধি পাচ্ছে, সম্পদ, সম্পদ বৃদ্ধি। আর উপভাড়া কিন্তু আয়, কারণ এটা কিন্তু প্রতি মাসে পাওয়া যাবে, যার ফলে আয়টা ক্রেডিট দিকে থাকার কারণে আমার কিন্তু আয় এবং সম্পদ এখানে দুইটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কমিশন পাওয়া গেল, কমিশন প্রদান করলে সেটা ব্যয় হবে, যদি কমিশনটা পাওয়া গেছে, তা কোনো কিছু পাওয়া গেলে সেটা ক্রেডিট দিকে যাবে, তাহলে এখন ডেবিট দিকে যাবে নগদান হিসাব। কমিশন পাওয়া গেছে, কমিশনটা ক্রেডিট দিকে যদি যায়, তাহলে ডেবিট দিকে আমাকে নগদান হিসাবকে অন্তর্ভুক্ত করতে হবে। সুতরাং এটার ক্ষেত্রেও যদি নগদান হিসাব ডেবিট এবং কমিশন হিসাব ক্রেডিট। আর যদি আমরা কমিশনটা প্রদান করতাম, তখন কমিশন ডেবিট দিকে যাবে, আর তখন নগদান ক্রেডিট দিকে যাবে। তো কমিশন এখানে পাওয়া গেল নগদান ডেবিট এবং কমিশন হিসাব ক্রেডিট।
আমরা কমিশন আয় হিসাব ক্রেডিট করতে পারি, বা প্রাপ্ত কমিশন এখানে ক্রেডিট করতে পারি, অথবা কমিশন প্রাপ্তি হিসাব এখানে ক্রেডিট করতে পারি। তো আমি এত কিছু না লিখে শুধু কমিশন হিসাবে এখানে ক্রেডিট করলাম। নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে প্রতিষ্ঠানে, যার ফলে নগদ টাকা সম্পদ, সম্পদ বৃদ্ধি এখানে, এবং কমিশন যেহেতু আয়, যেহেতু পাওয়া গেছে এই কারণে এটা আয়, কমিশন এটা আয় ধরলে আয়টা এখানে বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা, আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কি করে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে আমি সেই সম্পর্কে এখানে আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামীতে এই সম্পর্কে আমার ভিডিও ইনশাল্লাহ অব্যাহত থাকবে। তো আমরা আগামীতে কিন্তু, যে আজকে হয়তো সহজভাবে ভিডিওটা আমি এখানে উপস্থাপন করেছি, কিন্তু আগামীতে কিন্তু লেনদেনের মধ্যে কিন্তু জটিলতা আসবে, অনেক নিয়ম আসবে। তো সেইগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং সেটা আমাদেরকে বুঝে বুঝে সমাধান করতে হবে। তো এখন আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।